নমস্কার। এখন আমরা একজন এমন মানুষের সাথে কথা বলবো who is a practicing psychologist working in this field for many years. As a mental health professional, she spreads lot of positivity towards her clients as she herself is a very positive person. উনি মনন জগৎ, মানবিক, concerned for human welfare and আরও অনেক ইনস্টিটিউশনসের সাথে জড়িত আছেন। She operates from her clinics, one in Southern Park, another in Kashba, and does online consultation too. So today, I present Mahamaya Ghosh, psychologist and a counselor, who will speak on the topic Mindfulness in Lockdown Pandemic. আশা করছি যে উনার এই সেশন থেকে আজ অনেক কিছু শিখব অ্যান্ড বেনিফিটেড হব। ধন্যবাদ। নমস্কার। আজ আমরা এমন একটা বিষয়বস্তু নিয়ে এখানে কথা বলতে এসেছি যেটা কিন্তু আমাদের জীবনে আগে আমরা কোনোদিনও ভাবতেই পারি। মাইন্ডফুলনেস ইন লকডাউন প্যান্ডেমিক। লকডাউন শব্দটাই হয়তো আমাদের কাছে অপরিচিত ছিল। প্যান্ডেমিক আমরা শুনেছি, কিন্তু আমরা কখনো সম্মুখীন হইনি। আমাদের লাইফটা ছিল কিন্তু খুব সাবলীল। আমরা বাইরে যাচ্ছিলাম, আসছিলাম, আমরা নানান রকম কাজে নিজেদের ব্যস্ত ছিলাম। হঠাৎ এই করোনা বা কোভিড আমাদেরকে হঠাৎ করে বাড়ির মধ্যে বন্ধ করে দিল এবং আমাদের জীবনযাত্রাটা একটা কোথাও যেন মনে হলো হঠাৎ আমরা থমকে গেল। অনেকে বলে করোনা কোভিডের চিকিৎসা নেই, ভ্যাকসিন তৈরি হচ্ছে, কিন্তু তার মধ্যেও তো আমাদের ভালো থাকতে হবে। আমাদের ভালো থাকাটা আমাদের বার্থ রাইট। এখন এই ভালো থাকার জন্য কিছু মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছে, যেমন মাস্কের ব্যবহার, গ্লাভসের ব্যবহার, তার সাথে স্যানিটাইজ করা নিজেকে, বাইরে থেকে এসে চান করে নেওয়া। এগুলো আমাদের মানতেই হবে, কারণ এগুলো এখন আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। এগুলো আমরা করতেই হবে। কিন্তু তাই বলে ভালো থাকবো না তা তো হতে পারে না। আমরা এগুলো মেনেই ভালো থাকবো এবং এগুলো মানার পর আমরা ভালো থাকবো, ভালো রাখবো। কারণ আমি যদি নিজে ভালো না থাকি তাহলে আমি অন্যকে ভালো রাখতেও পারবো না। ভালো থাকাটা আমার বার্থ রাইট। এবং ভালো থাকবো কি করে? আমি তো বাড়ির মধ্যে। আমি যেহেতু বাড়ির মধ্যে, সেহেতু আমার অনেক কিছুই করতে ইচ্ছে করলেও আমি করতে পারবো না। তার জন্য আমার কি করা উচিত? করোনার জায়গায় আজকে যদি আমাদের দেশের জনগণ, আমাদের দেশের যদি পপুলেশন যদি 130 কোটি হয়, তাহলে এফেক্টেড কত? 0.01%। আর ডেথ রেট সেটা না হয় নাই বললাম। তো সেটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। কারুকে ছুলে বা কারুকে দেখলে করোনা হয়ে যাবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, অবশ্যই কিছু আমরা সাবধানতা নিতে হবে, সেটা অবশ্যই দরকার। কিন্তু তার সাথে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস লাইফ। এই পজিটিভিটি আমার নিজের সেলফ কনফিডেন্সের সাথে জড়িত। সেলফ কনফিডেন্সটা আমার একটা অভ্যেস। যেমন সেলফ কনফিডেন্স, হ্যাঁ আমি কনফিডেন্ট বা আমি এটা পারবো, কিন্তু এই পারাটা বা কনফিডেন্সটা, এই দুটো জায়গায় আমাদের কিন্তু অভ্যেস করতে হবে। মানছি আবার মানছি না, কখনো মনে হচ্ছে আর মানতে পারছি না, কিন্তু আমি তো অভ্যেস করে নেই, হ্যাবিট।
তাহলে কিন্তু আমরা এটা পারবো। আমাদের যখন লকডাউন শুরু হয়েছিল তখন আমরা কিন্তু ভাবতাম কি করে আমরা এই লকডাউনের মধ্যে থাকবো, আমাদের মেড নেই, আমাদের অনেক কিছু জিনিসের স্কেরসিটি আছে, আমি বাইরে বেরোতে পারবো না, কারোর সাথে মিশতে পারবো না। কিন্তু তারপরে কি হলো, ধীরে 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 আমরা কিন্তু এগুলোকে অভ্যেস করে নিলাম। হাউ ইট ওয়াজ পসিবল? ইট ওয়াজ পসিবল প্রোগ্রামিং ইন দ্য ব্রেন। এই যে ব্রেনের একটা প্রোগ্রামিং করে নিয়েছি আমি, যে আমাকে এটা করতেই হবে, আমি যদি না করি তাহলে এই কাজটা হবে না। তাই আমরা কিন্তু সবাই কিন্তু ওই বাড়ির থেকে ওয়ার্ক ফ্রম হোমও করছি, মেয়েদের কাজও করছি, আবার ফরমাইশ যাদের আছে তাদেরও ফরমাইশ আমরা পূরণ করছি। এরকম করে করে আমরা কিন্তু প্রত্যেকটা কাজই করে চলেছি। আমরা কিন্তু আগে ভাবতাম কি করে পারবো, কিন্তু পেরেছি তো। 21 দিন নয়, আমরা কিন্তু 2 মাস হয়ে গেছে আমরা কিন্তু লকডাউনে থেকেছি, এবং প্রতিটা জিনিস আমরা কিন্তু মেনটেন করছি। প্রত্যেকটা বাইরের থেকে জিনিস এনে স্যানিটাইজ করা, এভরিথিং we have done it. So we are proud that we can do anything and everything if we want. And for that thing, only one thing is necessary, that is programming in our brain. আমরা জানি যে প্যান্ডেমিক হয়েছে, তো প্যান্ডেমিক কি আমাদের থেকে জিতে যাবে? কখনোই না। আমরা প্যান্ডেমিককে কিন্তু জিততে দেবো না, আমরাই জিতব। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন না যে সংকটেরও বিহ্বলতে হয় না মৃয়মান। সংকট তো আসবে, সংকট চলে যাবে। কিন্তু এই কোভিডের কিন্তু কতগুলো আবার পজিটিভ দিকও আছে। আমরা কিন্তু আগে খুব আত্মকেন্দ্রিক হয়ে পড়ছিলাম, সকালবেলা উঠেই অফিস চলে যাওয়া, কাজে বেরিয়ে যাওয়া, কাজ থেকে ফিরে আসা, তারপরে কতক্ষণই বা আমরা আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারতাম। কিন্তু আজ এই কোভিডের জন্য আমরা কিন্তু আমাদের ফ্যামিলিকে একটা পুরো সময় দিতে পারি। আমাদের বন্ডিংটা কিন্তু ধীরে 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 স্ট্রং হয়েছে। আমরা আমাদের পাশের বাড়ির লোককে কি হয়েছে সে খবরটুকু আমরা পেতাম না, কিন্তু আজ কিন্তু আমরা রাখার চেষ্টা করি এবং রাখিও। ধরুন আমি কিছু কিছু আবাসনের কথা জানি যেখানে 30টা 32টা ফ্ল্যাট আছে, যারা ওখানে নিজেরা বিকেলবেলা বেশ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আড্ডা মারে, কফি খায়, গল্প করে, সবাই সবার জন্য ভাবে, বা কি করলে একটা সবটা আমরা আমাদের হাতের মুঠোর মধ্যে আনতে পারবো, সেগুলো কিন্তু হয়। আগে কিন্তু আমরা এটা পারতাম না। আগে আমরা বলতাম ও সময় নেই, ও টাইম পাচ্ছি না। তো আজ কি মনে হয় না ওগুলো এক্সকিউজ ছিল? আজও কিন্তু আমরা ওয়ার্ক ফ্রম হোম করি, আজও কিন্তু আমরা কাজ করি, তার সাথে আমরা বাড়ির কাজও করি, কিন্তু তার সাথে আমরা আড্ডাও মারি। তো এটা কিন্তু একটা খুব ভালো কোভিডের দিক, যে আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি না আর। এবং আমরা যদি এটা মেনটেন করি তাহলে কিন্তু আমরা খুব ভালো একটা লাইফ আগামী দিনে, আগামী কোভিড পার হলে বা কোভিডের সাথে আমরা কিন্তু একটা খুব সুন্দর জীবনযাপন করতে পারি। মোবাইল আমাদের কাছে মনেও হয় যে এটা তো একটা এমন একটা জিনিস যে এটা ছাড়া বোধহয় আমার জীবনে চলবে না। কিন্তু আমফান দেখিয়েছে যে 4 দিন 5 দিন নেটওয়ার্ক নেই, আমরা কিন্তু চলছি। কি করে চলছি? হ্যাবিট। আমরা আগেও চলতে পারতাম, আগামী দিনেও চলবো, কিন্তু আজকে আমরা ভাবি যে কি করে চলবো। আমরা সবকিছুতেই প্রথমে একটা ভয় পাই, এই ভয়টাকেই জয় করতে হবে। এই ভয়টা যদি আমরা জয় না করি তাহলে আমরা এই প্যান্ডেমিকের পরের যে স্টেজটা আসছে সেই স্টেজটাতে আমরা ভালো কি করে থাকবো সেটার কোশ্চেনটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় হয়ে দাঁড়াবে। লকডাউন তো শেষ হয়ে যাবে, পৃথিবী আবার ছন্দে ফিরবে, কিন্তু কিছু জিনিস আমাদের শিখতে হবে।
এই পোস্ট প্যান্ডেমিকে যেটা সব থেকে জরুরি। হয়তো সব কিছু মনের মতো করে হয়ে উঠবে না, তার জন্য সব থেকে বড় সেটা হচ্ছে ধৈর্য ধরা, পেশেন্স। কারণ ধৈর্যটা ধরতেই হবে। সব কিছু আগের মতো আমরা চাইলেই পাবো না। আমাদের একটু ধৈর্য ধরলে সেগুলো আমাদের কাছে আবার ফিরে আসবে। সাবধানে থাকা, যেটা আগেই বললাম, যে মাপকাঠিগুলো আমাদের মেপে দিয়েছে, যে গ্লাভস পরা, মাস্ক পরা, এগুলো যাতে আমরা সবসময় পালন করি। এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা হচ্ছে সব থেকে মেন। আমরা কিন্তু চলতে গিয়ে, যদি আমি অনেককেই শুনেছি বলতে, যে চলতে গিয়ে আমরা না প্রত্যেকটা লোককেই একটু সন্দেহের চোখে দেখি। তাহলে এই সন্দেহের চোখে যদি আমরা দেখি, তাহলে আমরা কি সত্যি সত্যি চলতে পারবো? আমার তো মনে হয় না। কাজেই এই সাবধানে থাকা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, নিজেকে সাবধানে রাখা, সেটাই সব থেকে বড় কাজ। ভালো থাকার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেগুলো অবশ্যই করব। যেমন আমার ভালো লাগছে না, হঠাৎ হঠাৎ মনেই হতে পারে আর ভালো লাগছে না, তো তখন আপনার যেটা ভালো লাগে, যেমন কারোর নাচ করতে ভালো লাগে, কারোর গান গাইতে ভালো লাগে, এই যে হিডেন কোয়ালিটিসগুলো যেগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা সেগুলোকে এক্সপ্লোর করব। যেমন আমার কাছে একজন যোগাযোগ করেছিল যে ম্যাম কিছু ভালো লাগছে না। আমি বললাম যে তুমি কি কি করতে ভালোবাসো? তো তখন সে বলল যে ছবি আঁকতে ভালোবাসি, কিন্তু না মন বসাতে পারছি না। এই যে মন বসাতে পারছি না, এটাও কিন্তু একরকমের একটা অস্থিরতা আমার ব্রেনের মধ্যে। খুব টেকনিক্যালি বোঝাই যে আমাদের মন বলে কিন্তু বস্তু নেই। এভরিথিং আমাদের চালিত করে আমাদের ব্রেন। যদি আমাকে জিজ্ঞেস করেন আপনারা যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মাইন্ড, আমি এক কথাই বলবো, রিফ্লেকশন অফ আওয়ার থিঙ্কিং প্রসেস ইজ কল্ড মাইন্ড। আমরা ব্রেনে যেটা ভাববো এবং আমাদের যেটা চিন্তা ভাবনা করবো, তার যে প্রতিচ্ছবি সেটাই মন। তার মানে আমরা যদি আমাদের চিন্তা ভাবনাটাকে মডিফাই করতে পারি, তাহলে আমরা আমাদের মনটাকে মডিফাই করতে পারবো। এই অস্থির যে একটা অস্থিরতা, যে আমার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেটা আমি যদি আমার চিন্তা ভাবনাটাকে একটু স্থির করি, তাহলে আমি কিন্তু আমার মনটাকেও স্থির করতে পারবো। এবং তার জন্য যেটা ভালো লাগে সেটা করতে হবে। কিছু ছোট ছোট টিপস দিই। ভালো লাগছে না, চকলেট খান। ভালো লাগছে না, ইউটিউব দেখে একটা কিছু বানিয়ে ফেলুন, দেখবেন ভালো লাগবে। কারণ নতুন নতুন না অ্যাডভেঞ্চার করতে সবার ভালো লাগে। আমি জানি আজকে কাজের মধ্যে ওগুলো হয়তো করতে ভালো লাগবে না, কিন্তু এই যে কাজটা, এই কাজটাও কিন্তু একটা টিম ওয়ার্ক হওয়া চাই। বাড়িতে সবাইকে না কাজ ভাগ করে দেবেন, তাহলে দেখবেন আপনার কাজের ভাগটাও কম হয়ে গেছে এবং তাতে কিন্তু আপনি একটু সময় পাবেন। এই লকডাউনে আমরা 2 মাস যখন বাড়িতে বসে রয়েছি মানে এবার বাড়িতে বন্ধ হয়ে রয়েছি, তখন আমাদের কিন্তু সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে মি টাইম, আমার নিজস্ব সময়। আমি যদি আমার নিজেকে সময় না দিই, তাহলে আমার মধ্যে সবসময় একটা মনে হবে যে আমি তো সবার জন্য করছি, আমি তাহলে আমার জন্য কি করছি। এই যে মি টাইম, এই মি টাইমটা খুব দরকার। এই মি টাইমটা আমাদের অনেক কিছু, এই অস্থিরতাগুলো কাটিয়ে দিতে পারে। এই মি টাইমে আমি আমার গান করতে পারি, কারাওকে চালিয়ে গান করতে পারি, আমি নাচ করতে পারি, নাচ করে একটা ভিডিও করতে পারি, আমি আঁকতে পারি, আমি আমার যা যা ভালো লাগে। আমার যদি কিছুই ভালো না লাগে, আমি গান শুনতে পারি।
আমার যদি কিছুই না ভালো লাগে আমি বই পড়তে পারি, আমার কিছু না ভালো লাগলে আমি ঘুমোতেও পারি, বাট দ্যাট ইজ মি টাইম, আমার সময় আমি কাউকে দেবো না। এই যে মি টাইমটা, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। তাহলে নিজে একটা স্যাটিসফ্যাকশন খুঁজে পাওয়া যায় যে আমার জন্য কিন্তু আমি সময় দিয়েছি, অফিসের জন্য সময় দিয়েছি, সংসারের জন্য সময় দিয়েছি, নিজের জন্য সময় দেওয়াটা খুব জরুরি। এবং এটা কিন্তু একটা অনেক বড় দিক যেটা আমরা বুঝতে পারি না। কাছেই আমার মনে হয় মি টাইমটা অবশ্যই জরুরি। আর মনকে ভালো রাখার জন্য যা যা করা দরকার সেটা যদি অন্যের আপত্তি থাকে তবুও করবেন, দেখবেন আপনার ভালো লাগবে। ভয়, ফোবিয়া, প্যানিক, এই যে এগুলো আছে, এগুলো কিন্তু মেন্টাল ইলনেস। আমরা কি হয়, আমরা যখন ফিজিক্যালি আমরা ইল হই, তখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশন লেখে, কিছু অ্যান্টিবায়োটিক্স লেখে, কিছু ওষুধ লেখে, আমরা খাই এবং আমরা ঠিক হয়ে যাই। এই যে মেন্টাল ইলনেসগুলো, এগুলোরও কিন্তু আমাদের কেটার করতে হয়। এগুলোর জন্য কিন্তু কোনো ওষুধ নেই। এগুলো আমরা আমাদের ডেইলি লাইফের রুটিনগুলোকে একটু কম্বিনেশন করলেই আমার মনে হয় যে আমি এটাকে কেটার করতে পারি। এবং এটার জন্য সব থেকে একটা ভীষণ জরুরি দরকার, সেটা হচ্ছে আমাদের ইমোশনাল ব্যালেন্স। ইমোশনাল ব্যালেন্সটা কেন বলছি, এই যে ফোবিয়া, প্যানিক, আমার ভয় লাগছে, আমার ভালো লাগছে না, কি করব একটা অস্থির, এই যে এই জিনিসগুলো, এগুলো সব ইমোশনাল ইমব্যালেন্স থেকে আসে। আমরা খুব সহজেই ইমোশনালি ড্র্যাগড হয়ে যাই। আমাকে আমার প্রফেসর বলেছিলেন যে as early as you attach and as early as you detach will ascertain the date of success in your life. মানে অ্যাটাচমেন্টটা জরুরি, অ্যাটাচমেন্টটা ভালো, ডিটাচমেন্টটা আরো ভালো। আমি একজনের সাথে বা কিছু জিনিসের সাথে আমার অ্যাটাচমেন্টটা খুব বেশি, ডিটাচমেন্টটা তার থেকেও তাড়াতাড়ি হওয়া উচিত নয় কি? কেন কি আমাদের দুটোই শিখতে হবে, অ্যাটাচমেন্টটাও শিখতে হবে, ডিটাচমেন্টটাও শিখতে হবে। আমি অনেককেই শুনেছি বলতে, অনেকে আমার কাছে এসে বলে যে আমি ওর জন্য এত কিছু করলাম কিন্তু ও তো সেটা কোনো ভ্যালুই দিল না। এখন কথাটা হচ্ছে আপনি করেছেন আপনার ইমোশন থেকে, সে আপনার ইমোশনটা বুঝেছে কি বুঝেনি, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি করেছেন, তার রিটার্ন আপনি কেন চাইছেন? কাজেই এই ইমোশনাল ডিসবার্সমেন্টটা যখনই হবে তখন কিন্তু ডিটাচমেন্টটা তার সাথেই শিখে রাখতে হবে। এবং এই ব্যালেন্স ইমোশন যখন হয় তখন কিন্তু আমাদের প্যানিক, ফোবিয়া এগুলো সব ধীরে ধীরে চলে যায়। এই কিছুদিন আগের কথা, একজন হাজব্যান্ড ওয়াইফ, তার বাচ্চা একটা বিল্ডিংয়ে থাকে এবং ওই বিল্ডিংয়ে 3 জনের করোনা হয়েছে, বিল্ডিংটা সিল করে দিয়েছে। তো ভদ্রমহিলার শ্বশুর শাশুড়ি আরেকটা বিল্ডিংয়ে থাকে। তো ন্যাচারালি কি হয়েছে, শাশুড়ি একদিন রাত্রেবেলা হঠাৎ করে ফেন্ট হয়ে গেছে এবং তার সাথে অল্প অল্প জ্বরও আছে। ভদ্রলোক সাথে সাথে গেছে। এখন হসপিটালের গুলো তো যাওয়া অবস্থা সেগুলো আমরা সবাই জানি, কোনো হসপিটালে নিতে চায় না। তো অ্যাট লাস্ট কোনো রকমে একটা হসপিটালে নিয়ে গেছে এবং ভদ্রলোক বলেছে ভদ্রমহিলাকে যে আমি আর কিন্তু এখন বাড়িতে আসছি না, কারণ আমি হসপিটালে গেছি, ঘুরেছি, তো বাচ্চা আছে বাড়িতে 4 বছরের, আমি এক্ষুনি বাড়িতে আসছি না, আমি অন্তত 7 দিন পরে বাড়িতে আসবো। তো ভদ্রমহিলা বলেছে ঠিক আছে।
প্রথম রাত গেছে, সেকেন্ড রাতের থেকে ভদ্রমহিলার খুব প্যানিক শুরু হয়েছে যে আমি একা আছি, তিনজনের করোনা হয়েছে, এর কাছ থেকে এটা শুনছে, ওর কাছ থেকে ওটা শুনছে, এবং তারপরে যদি আমার হয়ে যায়, আমি একা আছি, আমার মেয়ের কিছু হলে কি হবে। ভদ্রমহিলা নানান রকম চিন্তা, এবং তার সাথে ভদ্রমহিলা একটা পাগলের মতো শুরু করেছে। তো আমার সাথে যখন যোগাযোগ করেছে, তো আমি ওকে অনেক পজিটিভ ভাইবস দিলাম, এবং আমি ঠিক প্র্যাকটিক্যাল যেটা দরকার সেটা ওকে বোঝালাম, এবং বুঝিয়ে আমি এটা বললাম যে অনেকেই একা থাকে। তুমি দেখো অনেক বাচ্চারা আজকে দূরে দূরে পড়াশোনা করতে গেছে, তারাও একা একা রয়েছে, সেখানেও কোভিড হচ্ছে, সেখানেও সবকিছু হচ্ছে। তো সে কিন্তু ভয় পাচ্ছে না, তুমি কেন ভয় পাচ্ছ? তোমার মেয়ে তো ঠিকই আছে। আচ্ছা তুমি আমাকে বলো যে তুমি আমার সাথে গল্প করো। কিছুক্ষণ গল্প করলো, তারপরে আমি গল্পে গল্পে এটা বের করলাম যে ভদ্রমহিলা বিয়ের আগে খুব ভালো ডান্স করতো। তো আমি বললাম যে বাহ, তুমি তো খুব ভালো ডান্স করো, আমার খুব ভালো লাগে ডান্স দেখতে। তো তুমি একটা কাজ করো, তোমার মেয়ে যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি আমাকে একটা তোমার ডান্সের ভিডিও রেকর্ড করে পাঠাও। তারপরে ভদ্রমহিলা পাঠালো। আমি বললাম হাজবেন্ডের সাথে কথা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। আর কি কথা হয়েছে? এই আমার শাশুড়ির শরীর খারাপের কথা, তারপরে এই আজকাল এই সব নিয়ে। না না, তুমি গল্প করো, অন্য গল্প, তোমাদের বিয়ের আগের গল্প করো, তারপরে অন্যরকম গল্প করো, অসুখ বিসুখের গল্প করো না। এবং ধীরে 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 3 দিন গেছে, 3 দিনই ভদ্রমহিলা আমার সাথে কথা বলেছে, এবং 3 দিন পরে কিন্তু ভদ্রমহিলা খুব ভালো জায়গা। ভদ্রমহিলা নিজেই হাজব্যান্ডকে বলেছে যে তুমি না 7 দিন এসো না, তুমি 7 দিন ওখানেই থাকো, এবং ইউ টেক কেয়ার অফ ইউর মাদার। তো এই যে ভয়, প্যানিক, এটা একটা মেন্টাল ইলনেস, আর কিছুই না। এই মেন্টাল ইলনেসটা যদি আমরা একটু পজিটিভিটি আমাদের মধ্যে আমরা আনতে পারি, তাহলে এটা কিন্তু দূরে সরে যাবে। কাজেই আমার এই পজিটিভিটিটাই আনাটা সব থেকে দরকার। আমরা যেভাবে চলছি আমরা কিন্তু সেভাবেই চলব। হ্যাঁ, আগের মতো করে চলবো না, কিন্তু জীবন তো থেমে থাকবে না। জীবনে আমাদের সবকিছু করতে হবে, কাজেও যেতে হবে, আমাদের কাজও করতে হবে, আমাদের সবকিছু করতে হবে। তো প্যানিক, ফোবিয়া এগুলো করে আমাদের জীবনে কয়েকটা মুহূর্তকে আমরা কেন নষ্ট করব? আমরা কিন্তু এটা করব। টিম ওয়ার্ক যেমন জরুরি অফিসে, বাড়িতেও টিম ওয়ার্কটা খুব জরুরি। এই যে টিভি, আমি দেখেছি অনেকের বাড়িতে সারাক্ষণ নিউজ চলে, একই তো নিউজ। আমার মনে হয় দিনে একবার নিউজটা দেখা উচিত এবং নিজেকে আপডেট করে নেওয়া উচিত। এবং সেইখানে না এই আক্রান্ত কত হয়েছে, কত মারা গেছে, কতজনের কোভিড হয়েছে, কোন স্টেটে বাড়লো, কোন স্টেটে কমলো, এগুলো জেনে আমরা কি করব? হচ্ছে হচ্ছে, আমি আমার মতো থাকি, একবার আপডেট করে নিলাম নিজেকে যে ঠিক আছে, বাস, ইটস ওকে। এই টিভি কিন্তু আজকে আমাদের মধ্যে আরো ভয়গুলোকে ঢুকিয়ে দিচ্ছে। বাবা, আমরা কথা বলে জানো মহারাষ্ট্রে এটা এত মারা গেছে, গুজরাটে এতজন আক্রান্ত হয়েছে। তো ন্যাচারালি এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু টিভিটা কম দেখতে হবে, কারণ টিভির থেকেই এটা কিন্তু ছড়ায়। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, এটার কথা তো বললাম, কিন্তু এখানে আমার আরেকটু কিছু বলার আছে যে এই যে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস, এটা আসবে কোথা থেকে? এটার একটা মূল চাবিকাঠি আছে, সেটা হচ্ছে মেডিটেশন। আমাদের সবার উচিত মেডিটেশন করা। নানান রকম অ্যাপ আছে, যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই ডাউনলোড করুন, করে মেডিটেশন করুন। এই যে ব্রিদিং এক্সারসাইজ, এটা আমাদের মধ্যে না একরকমের একটা পাওয়ার ফিল্ড ক্রিয়েট করে, একটা
আমাদের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা পাওয়ার ক্রিয়েট করে, যেটা আমাদের অনেক কিছু থেকে হেল্প করতে পারে। আমাদের ইমোশনাল থেকে আমরা র্যাশনাল হতে পারি, আমরা গুড মেন্টাল হেলথে থাকতে পারি, আমরা লজিক্যালি ভাবে ভাবতে পারি। এই যে লজিক্যাল ভাবে ভাবা, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, যে আমি এটা করব না করব না, করলে ভালো হবে না করলে খারাপ হবে। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে কিন্তু আপনি কিন্তু একবারে বসে যাবেন না আমার এটা করা উচিত না বা আমি এটা করব না। একটা আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স মেডিটেশন থেকে একটা বিশাল বিশাল ভাবে তৈরি হতে পারে। তাই সবার উচিত অন্তত পক্ষে 10 মিনিটস থেকে শুরু করে 20 to 25 মিনিটস মেডিটেট করা প্রত্যেকের, এবং এটাতে বাচ্চাদের অ্যাটেনশন স্প্যানও বাড়ে। এই যে আজকাল বাচ্চারা, আমি শুনি অনেকে আমাকে মানে যোগাযোগ করে যে ম্যাম এই লকডাউনে বাচ্চারা খুব জেদি হয়ে গেছে, বাচ্চারা খুব কথা শুনছে না, টিভি সারাক্ষণ টিভি দেখছে, মোবাইলে গেম খেলছে। সেখানে না আপনাকেও একটু আপনার রুটিনটাকে একটু মডিফাই করতে হবে। আপনার সাথে না বাচ্চাকে ইনভলভ করুন। যেমন আপনি সকালে ব্রেড সেঁকে দিলেন, বাচ্চাকে বলুন জ্যাম বা কিছু স্প্রেড লাগাতে। আপনি কাপড় মেলতে গেছেন, বাচ্চাকে বলুন ছোট ছোট কাপড়গুলো তুমিও মেলো। ডাইনিং টেবিলে জলগুলো তুমি দাও। নিজের বিছানাটা বা নিজের যে খেলনাগুলো, বইগুলো, সেগুলো নিজে গুছিয়ে রাখো। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে ইনভলভ করানো, এগুলো কিন্তু খুব দরকার, এবং বাচ্চারা কিন্তু তাতে খুব এনার্জি নিয়ে কাজ করে আমি দেখেছি। এবং কিন্তু এটার সাথে যদি এমন হয় যে আপনি রান্না করছেন আর বাচ্চাকে বলছেন যে তুমি গিয়ে ঘর গোছাও, তুমি গিয়ে তোমার খেলার জায়গাটা ঠিক করো, তখন কিন্তু বাচ্চা করবে। আপনাকে ওর সাথে করতে হবে, তখনও কিন্তু করতে করতে ওর হ্যাবিট যখন হয়ে যাবে তখন নিজেই করবে। আর আরেকটা কথা হচ্ছে, বাচ্চাকে না মোবাইল এবং তার সাথে এই যে সোশ্যাল মিডিয়া বা তার সাথে টিভি দেখার সময় এগুলো না একটু বেঁধে দিন। একটা খুব দারুণ রুটিন বানান বাচ্চার সাথে, যেটা বাচ্চা মজার নিয়ে পড়াশোনা করবে, খেলবেও, এবং তার সাথে বাচ্চা নানা রকম অ্যাক্টিভিটিও করবে। এই লকডাউনে সব থেকে কিন্তু এফেক্টেড বাচ্চারা, কারণ বাচ্চাদের মনে হয় আমরা আগের মতো খেলতে যেতে পারি না, আমরা স্কুল যেতে পারি না। স্কুলে কিন্তু প্রত্যেকটা বাচ্চা যেতে ভালোবাসে, কারণ কি স্কুলে একটা বন্ধুদের সাথে ইন্টারাকশন হয়, সারাক্ষণ ওখানে দৌড়ঝাঁপ করছে। আজকে ওরা গৃহবন্দী। এই বাচ্চাদের সাথে আমাদের অনেকটা সময় কাটাতে হবে, এবং কি করে সময়টা কাটাবো, আমারও তো প্রচুর কাজ আছে। তাহলে আমি কি করে সময়টা কাটাবো? ওই যে 1 নম্বর বললাম টিম ওয়ার্ক, এবং 2 নম্বর বললাম যেটা যে বাচ্চাকে ইনভলভ করতে হবে। 3 নম্বর হচ্ছে কিছু কিছু অ্যাক্টিভিটিস বাচ্চার সাথে আপনাকেও করতে হবে, এবং আপনি দেখবেন তাতে বাচ্চারাও কিন্তু ভালো লাগবে। এই যে আমরা আগে না লুডো খেলতাম, স্ক্র্যাবল খেলতাম, চেস খেলতাম, আমরা আজকে কিন্তু ভুলে গেছি, আজকে আমরা খেলি না। এই বাচ্চাদের সাথে এটাই সব থেকে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো টাইম। একটু লুডো খেলুন, স্ক্র্যাবল খেলুন, চেস খেলুন। চেস খেললে বাচ্চাদের অ্যাটেনশন স্প্যানও বাড়বে, এবং তার সাথে দেখবেন বাচ্চারা একদিন আপনি ইচ্ছে করে হেরে যান, ওকে জিততে দিন, দেখবেন ও ভাববে কালকে আমি আরো ভালো খেলতে হবে। এগুলো হচ্ছে বাচ্চাদের এই লকডাউনে অনেক কিছু করানোর এক একটা মতো। প্রত্যেকের সমস্যাটা আলাদা আলাদা হলেও একটা জেনারেলাইজ কিন্তু এরকম ভাবে আমরা করতে পারি। এই প্যান্ডেমিক, পোস্ট প্যান্ডেমিকে আরেকটা যেটা ফ্যাক্টর, সেটা হচ্ছে বিজনেস। সবারই বিজনেসটা মন্দা চলছে, জিডিপি গ্রোথ নেই। যদিও আমাদের সরকার অনেক রকমের লোন দিয়েছে, কিন্তু তবুও আমার গোডাউনেই তো অনেক মাল পড়ে আছে, অনেকের কথা। এবং
মানি রোলটাই হচ্ছে বিজনেসের সব থেকে বড় কথা, এবং সেখানে কিন্তু মানি রোলও হচ্ছে না। যেমন কিছুদিন আগে আমাকে এক কাপল যোগাযোগ করেছিলেন এবং উনি বললেন যে ওনার ওয়াইফ খুব একটা কেমন মানে স্টেট অফ মাইন্ডে আছে, মাঝে মধ্যে সব কিছু ভুলে যাচ্ছে, মাঝে মধ্যে কি করতে গিয়ে কি করছে। তো আমি বললাম ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করান ওনার। তো আমার সাথে ওনার যোগাযোগ হলো। তো ভদ্রমহিলা বলল যে অ্যাকচুয়ালি আমি তো লকডাউনটা হয়েছে আপনার এই ঠিক নববর্ষের আগে আগে, তো আমি নববর্ষের জন্য অনেক প্রোডাকশন আমার তৈরি ছিল এবং সেগুলো কিন্তু আমার সব রয়ে গেছে, এবং তার সাথে আমি যাদেরকে আমার টাকা দেওয়ার কথা ছিল তাদেরকে তো টাকা আমাকে দিতেই হচ্ছে। আজকে দেখুন, আজকে আরেকটা কথা হচ্ছে মানবিকতার খাতিরে কিন্তু আমরা কারোর টাকাও কাটতে পারছি না, আমাদের সবাইকেই সব কিছু দিতে হচ্ছে। তো আমি ভদ্রমহিলাকে বললাম যে আপনাকে না ডিজিটালি কিছু ভাবতে হবে, বুটিক তো এখন খোলা যাবে না, আপনি কি কি করতে ভালোবাসেন। তো উনি দেখলাম ফেব্রিক করতে ভালোবাসেন, গ্লাস পেন্টিং করতে ভালোবাসেন। আমি বললাম আপনার একটা না এই গ্লাস পেন্টিংয়ের অনলাইন কোর্স করান বা তার সাথে ফেব্রিকেরও কোর্স করান, এবং উনি কিন্তু সেটা চালু করলেন। এবং তারপরে টুকটুক টুকটুক করে পরিচিতিটাও বাড়লো। এটা কিন্তু মাসখানেকের কথা, পরিচিতি বাড়লো, এবং পরিচিতি বাড়ার পরে ওনার কিন্তু আস্তে আস্তে করে শাড়িও বিক্রি হতে শুরু করেছে, এবং আজকে এই জামাই ষষ্ঠীর জন্য ওনার অনলাইন কিন্তু অনেকগুলো শাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। তো কাজেই দেখুন, ব্যাপারটা হচ্ছে একটু ডিজিটালি যদি আমরা ভাবি আজকের দিনে, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। ঠিক তেমনই আরেকটা সব থেকে যেটা প্রবলেমেটিক এরিয়া, সেটা হচ্ছে চাকরির বাজার। এটা আজকে কত লোকের যে চাকরি চলে যাচ্ছে, একটা প্রচুর বছর কাজ করার পর একটা ইনস্টিটিউশনের সাথে কিন্তু বা একটা কোম্পানির সাথে অনেকটা একটা বন্ডিং হয়েছে। হঠাৎ করে আমি জানতে পারলাম যে আমাকে সেখান থেকে বলল এই মাসের শেষে তোমার শেষ। তখন কি হবে? যে ধরুন 16 বছর, 17 বছর, 18 বছর কাজ করেছে, তার জীবনে প্রাইম টাইমটা ওখানে দিয়েছে, তারপরে যদি তাকে বলে যে তুমি আর এসো না, তার মাথায় তো বাঁশ ভেঙে পড়ার মতো। কিন্তু এই জায়গাটা কিন্তু কেটার করাই যায়। কিভাবে করা যায়? 1 নম্বর হচ্ছে সেলফ কনফিডেন্স, 2 নম্বর হচ্ছে ওয়ার্ক এক্স, তো এত বছরের ওয়ার্ক এক্স, 3 নম্বর যেটা হচ্ছে আমার এলিজিবিলিটি, 4 নম্বর হচ্ছে আমার অ্যাডভেঞ্চার করার, জীবনে যে অ্যাডভেঞ্চার করার একটা নেশা না, এটা কোনোদিন ছেড়ে দিতে নেই। পাস্ট ইজ পাস্ট, আমাকে এটা ভুলে যেতে হবে। ওই যে প্রথমে বললাম না, অ্যাটাচমেন্ট ইজ নেসেসারি, অ্যাটাচমেন্ট ইজ গুড, বাট ডিটাচমেন্ট ইজ মোর নেসেসারি অ্যান্ড ডিটাচমেন্ট ইজ মোর নিডেড। আমাকে কিন্তু তখন ওই জায়গাটা ভুলে যেতে হবে, এবং আমাকে কিন্তু এটা ভাবতে হবে যেভাবে আমি নতুন কিছু কীভাবে শুরু করব। ধরুন একটা এফএমসিজি কোম্পানিতে অনেকদিন ধরে একজন আছে, তার চাকরিটা চলে গেল, সে ভাবছে আমি আইটিতে কি করে শিফট করব। সেটাই তো মজা, আমি আইটিতে শিফট করব, শিখবো, আমি কিন্তু পিছিয়ে আসবো না। লাইফ ইজ এ রেস, এই রেসে কেউ হারবো না, আমরা এই রেসে কিন্তু জিতেই থাকবো। এর সাথে আরো আরেকটা এক্সাম্পল দিই। একজন ডাক্তার আমাকে ফোন করেছিল এই প্যান্ডেমিক চলাকালীনই, অ্যান্ড করোনা নিয়েই ডাক্তার ছেলেটিই বলবো, খুব অল্প বয়সী ছেলেটি কাজ করছে, এবং তার এপ্রিল মাসে বিয়ে হওয়ার কথা ছিল। এই করোনা বা কোভিডের জন্য পিছিয়ে গেছে বিয়েটা। তো ছেলেটি একদিন আমাকে বলল যে দিদি, আমি খুব
মুশড়ে পড়েছি, আমার ভালো লাগছে না। উডবি ওয়াইফের সাথে তো শুধু ভিডিও কনফারেন্স, ভিডিও কলিং ছাড়া আর কিছু করা যাচ্ছে না, যে কোথাও বেরোবো বা কিছু। আমি না হাঁপিয়ে উঠেছি, আমার ভালো লাগছে না। তো আমি বললাম যে বেশ, তো আরেকটু প্ল্যানিং করার আরেকটু সময় পাওয়া গেল, তাই না? আর যত দূরে থাকে টান ততই বাড়ে না, জোকস অ্যাপার্ট। আমি ছেলেটিকে বললাম যে ইউ আর এ ওয়ারিয়ার, তোমাকে তো জিততে হবে। তোমার হার আমরা কেউ মেনে নিতে পারবো না, না তোমার উডবি ওয়াইফ, না আমি, না সোসাইটি। তোমাকে জিততে হবে, তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং তোমাকে এই যুদ্ধে জয় করে ফিরতেই হবে। ডিসেম্বর ইজ নট টু ফার, ঠিক আছে? এখন তো বছর শুরু হয়ে বছর শেষ হয়েছে এবং আমরা ধীরে ধীরে কথা বলবো, গল্প করবো। তুমি তোমার উডবি ওয়াইফের সাথে গল্প করো, একটু টাইম এভাবেই স্পেন্ড করতে হবে। তুমি তো যেতে পারবে না ওখানে, তো কারণ এখানে 14 দিন কাজ করলে 14 দিন আইসোলেশন, 14 দিন আইসোলেশনের মধ্যে কোথাও বেরোতে পারে না। তো ধীরে 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 আমি বললাম এটা হ্যাবিট করতে হবে। আমি এর মধ্যেই কিন্তু অনেক কিছু নতুন, আমি আমার পুরোনো জিনিসগুলোকে একটু করি, যেমন আজকে আমি কিভাবে মিস করলাম বা আজকে আমার দিনটা কেমন গেল সেটা আমি ডায়েরিতে লিখি, তারপরে এই ডায়েরিটা একটা সারপ্রাইজ হিসেবে গিফট করব। তো বলল নট এ ব্যাড আইডিয়া। তো ছেলেটিকে দেখলাম, তারপরে কিছুদিন মানে এরকম কথাবার্তা চলার পরে ওর সাথে কথা বললাম, কিছু পজিটিভিটি দিলাম। 3-4 দিন কথা বলার পরে ছেলেটি আবার ফ্রেশ হয়ে গেল এবং ছেলেটি আবার নিজের মতো করে নিজের কাজে ঝাঁপিয়ে গেল। তো এগুলো হচ্ছে সবই লকডাউন, প্যান্ডেমিক। কোভিড থাকবে, কোভিড যাবে না। কোভিডকে নিয়ে আমাদের চলতে হবে, আমরা ভয় পাবো না, ধৈর্য ধরবো, মাপকাঠিগুলো মানবো, আর জীবনে উঁচু নিচু যাই হবে তার সামনা করব। যেমন মেডিটেশন করব, মেডিটেশন আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, তেমনি আমি প্যানিক, ফোবিয়া এগুলোর থেকে নিজেকে দূরে রাখবো। এগুলোর থেকে দূরে রাখতে গেলেও আমাকে মেডিটেশনটা করতে হবে। মেডিটেশনটা না করতেই হবে। মেডিটেশনটা যদি না করেন তাহলে কি হবে, অনেক কিছুতেই না আমরা আমাদের গ্রিপের মধ্যে আনতে পারবো না। আজকে মেডিটেশন ইজ ভেরি নেসেসারি। এই যে মেডিটেশন থেকে একটা কথা বলি, যে মেডিটেশনটা না একটু শিখতেও হয়। এমন অ্যাপ যেটা আপনাকে শেখাবে সেটাই ডাউনলোড করবেন, আর না হলে তো আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন আপনারা, যাতে আমিও শেখাতে পারি। ঠিক আছে, আমি শেখাইও, সেটাই। প্রত্যেকের সমস্যাগুলো কিন্তু আলাদা আলাদা, আমরা জেনারেল করে বলার চেষ্টা করলাম। এরপরে আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধে হয় বা কোনো রকম কোনো যদি মনে প্রশ্ন থেকে যায়, তাহলে নিঃসন্দেহে আমাকে বলতে পারেন। আমি সবসময়ই রয়েছি আপনাদের পাশে। আজকে এই সেশনের জন্য সানন্দা এবং সানন্দা ক্লাবের সব মেম্বারদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আপনাদের সাথে কথা বলবো। আপনারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে অবহেলা করবেন না, and keep smiling always.